আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য নিয়ে এলাম তুরস্কের ইতিহাসের সেরা ক্রাইম থ্রিলার সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন আনাটোলিয়ার গল্প নিয়ে, যার আইএমডিবি রেটিং 7.9। যেখানে একটা লাশ খুঁজতে বেরিয়ে পড়ে কয়েকজন একসাথে, কিন্তু অবাক করার বিষয় হলো তাদের মাঝেই ছিল খুনি নিজেও। তো ইন্টারেস্টিং এই গল্পটা শুরু করার আগে ইন্ট্রো চলতে থাক, আপনারা চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো গল্পের শুরুতেই দেখানো হয় কয়েকজন লোক একটা ঘরে বসে খোশ গল্প আর খাওয়া দাওয়া করছিল, আর তখনই বাহিরে থেকে একটা কুকুর ডাকাডাকি শুরু করে দেয়। আর এটি শুনে ঘর থেকে একটা লোক বেরিয়ে এসে কুকুরটিকে নিজ হাতে তুলে কিছুটা রুটি খাইয়ে দেয়। আর এরপরে সিন চলে আসে আনাটোলিয়া জেলার একটা গ্রামের একটা উপত্যকায়, যেখানে এখন রাত নামতে চলেছে। আর এই আবছায়া অন্ধকার রাতের বুক চিরে উঠে আসতে থাকে তিনটে গাড়ি, আর বেশ কিছুক্ষণ পর গাড়িগুলো এসে থামে একটা জায়গায়। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে আসে, আর এদের মাঝেই একজন ছিল নাচি সাহেব, যিনি একজন পুলিশের সার্জেন্ট অফিসার। তিনি এখানে একজন আসামিকে সাথে করে এনেছেন একটা লাশের খোঁজ করতে, আর আসামির দেয়া স্বীকারোক্তি অনুযায়ী লাশ এখানে আশেপাশে কোথাও থাকার কথা। তাই নাচি সাহেব তার তদন্তকারী টিম, একজন ডাক্তার, একজন উকিল, মাটি খননকারী কিছু লোক আর সেনাবাহিনীর কিছু সদস্যকে নিয়ে এখানে এসেছেন লাশ খুঁজতে। কিন্তু আশেপাশে বেশ ভালো মতো দেখে প্রথম আসামি কেনান বলে, না, এই জায়গা নয়, লাশ পুঁতে রাখা হয়েছে একটা সমতল জায়গায়, যেখানে একটা গোলাকৃতির গাছও ছিল। আর যেহেতু লাশ পাওয়া গেলই না, তাই তারা পুরো টিম নিয়ে চলে যায় আরো কয়েক কিলোমিটার ভেতরে, আর সেখানকার একটা উপত্যকায় আবার আসামিকে নামিয়ে নিয়ে তারা খুঁজতে থাকে সেই লাশটিকে। কিন্তু এখানেও আসামি বলে সবই ঠিক আছে, কিন্তু লাশটা ফেলার জায়গাটা সমতল হলেও মাটি সেখানে ছিল নরম। চাষাবাদের জন্য তৈরি করা জমি ছিল সেখানে। নাচি সাহেব প্রায় রেগে গিয়েছিলেন সেই আসামির উপরে, কিন্তু আসলে এই অন্ধকার রাতে আশেপাশের সব জায়গাগুলোকে একই রকম দেখতে মনে হচ্ছিল। তাই নাচি সাহেব আবার তাদের পুরো টিমকে নিয়ে সেই আসামিকে সাথে করে নিয়ে ছুটে যেতে থাকে সেই আসামির দেওয়া তথ্য অনুযায়ী জায়গায়, যেখানে লাশ পুঁতে রাখা হয়েছে। আর তারা আরো কয়েক কিলোমিটার পেরিয়ে এসে আসামি কেনানের কথা মতো একটা জায়গা খুঁজে পায় নাচি সাহেব আর তার পুরো টিম। তারা আসামিকে সহ সবাই মিলে খুঁজতে চলে যায় সে মৃত লাশটিকে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে থাকে উকিল সাহেব আর ডাক্তার। আর এখন প্রায় ঘন্টাখানিক খোঁজাখুঁজির পর কেনান তাদেরকে বলে, জায়গাটা খুব চেনা চেনা লাগছে, আর একটু সামনেই একটা ভাঙ্গা ব্রিজের কাছেই পুঁতে রেখেছি আমি সেই লাশ। ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে হাঁপাতে হাঁপাতে ফিরে এলেও নাচি সাহেবের চোখে মুখে তখন বিজয়ের উল্লাস, কারণ আজকেই তার কেস ক্লোজ হতে চলেছে। তাই সে সবাইকে বলে, এই তো আমরা সফলতার খুব কাছাকাছি, সামনের উপত্যকায় আমরা খুঁজে পাবো সেই লাশটিকে। আবার তারা কেনানকে নিয়ে রওনা দেয় লাশ খুঁজতে। পাড়ি দেয় আরো কয়েক কিলোমিটার, আর এখন তারা পৌঁছে যায় কেনানের বলা ঠিক সেই জায়গাটিতে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় তারা লাশ খুঁজতে। এদিকে ডাক্তার উকিলকে বলতে থাকে, আজকে তাহলে রাত থাকতে থাকতে কেসটা সলভ হয়ে গেল, কাল থেকে তো আবার আমার কাজ শুরু করতে হবে লাশের উপরে। কিন্তু উকিল তাকে বলে, এত আগ্রহী হবেন না দয়া করে, কারণ নাচি সাহেব অতি উল্লাসী লোক, দেখা যাক আজকে কি হয়। চারিদিকে তখন বেশ ঝড়ো হাওয়া বইছিল, আর মাঝে মাঝে বেশ বিদ্যুতের ঝলক। আর এইভাবে আরো ঘন্টাখানিক কেটে যায়, পুরো এলাকা তছনছ করে ফেলে নাচি সাহেবের দল, কিন্তু তারা কোথাও লাশই খুঁজে পাচ্ছিল না। আর এবার তারা ফিরতে ফিরতে কেনানের উপরে প্রচন্ড রেগে গিয়ে তাকে মারতে থাকে, মাটিতে ফেলে মারতে থাকে কেনানকে। কিন্তু তখনই উকিল সাহেব সেখানে এসে নাচি সাহেবকে থামিয়ে দেয়, শান্ত হতে বলে তাকে। আর অনেক কষ্টে নাচি সাহেব শান্ত হলে এখন তারা ভাবতে থাকে এখন প্রায় মাঝরাত হয়ে গেছে, আর এত রাতে শহরে ফিরে গেলেও কাল আবার লাশ খুঁজতে আসতেই হবে। তাছাড়া তারা প্রায় 40 কিলোমিটার দূরে এসে পড়েছে। তাই উকিল সাহেব সিদ্ধান্ত নেয় এখান থেকে আরো 5 কিলোমিটার ভেতরে একটা গ্রামের মেয়রের বাড়িতে যাবে তারা আজকে, সেখানে রাত্রি যাপন করে কালকে আবার লাশ খোঁজার জন্য বেরিয়ে পড়বে তারা।
তো সেদিনের প্ল্যান মোতাবেক তারা সবাই গিয়ে একটা অজ পাড়াগাঁয়ের মেয়রের বাড়িতে উপস্থিত হয়ে যায়। মেয়র তাদেরকে দেখে খুবই খুশি হয়ে যায়, তাদের অনেক আদর আপ্যায়ন করতে থাকে। রাতের খাবার তারা সবাই একসাথে বসে খায়। রাতের খাবারের আইটেম হিসেবে ছিল রুটি আর ভেড়ার মাংসের তরকারি। আর এমনকি তাদের সাথে থাকা দুজন আসামিদেরকেও সদরে আপ্যায়ন করা হয় সেখানে। কিন্তু বাহিরে ঝড়ো হাওয়া আর বাতাসের জন্য হঠাৎই সেখানে বিদ্যুৎ চলে যায়, অন্ধকার হয়ে যায় চারিদিকে। মেয়র তাদেরকে বলে এই তো 10-15 মিনিটের মধ্যেই বিদ্যুৎ চলে আসবে, আর সে তার মেয়ে জামিলাকে হারিকেন নিয়ে আসতে বলে তাদের ঘরে। কিন্তু 10-15 মিনিট তো দূরের কথা, ঘন্টাখানিক পরেও সেখানে বিদ্যুতের কোনো দেখাই মেলে না। আর অন্ধকারে সবাই বসে বসে প্রায় ঘুমিয়েই পড়েছিল। কিন্তু তখনই সেখানে মেয়র সাহেবের মেয়ে জামিলা হারিকেন নিয়ে সবার জন্য চা নিয়ে আসে। কিন্তু উপস্থিত সবাই জামিলার দিকে হা করে তাকিয়ে থাকে, কারণ জামিলা সত্যি পরীদের মতো সুন্দরী ছিল। যাই হোক, সেদিনের রাত তারা কোনোভাবে পার করে পরদিন আবার কেনানের বলে দেওয়া নতুন একটা জায়গায় যাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আরও 6-7 কিলোমিটার পাড়ি দেয় তারা। বাহিরে তখন ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে এসে এখন কেনানের দেখানো একটা জায়গায় তারা এসে পৌঁছায়। আর সেখানে তারা একটা কুকুরকে বসে থাকতে দেখে। সবাই সেখানে দৌড়ে চলে যায়, আর আলগা মাটি দেখে খননকারী লোকেরা সবাই মিলে মাটি খুঁড়ে সেখানে নির্মমভাবে হাত পা বেঁধে মাটিতে পুঁতে রাখা একটা লাশ খুঁজে পায় নাচি সাহেব ও তার দল। হাত পা এমন নির্মমভাবে বাঁধা দেখে নাচি সাহেব কেনানকে ধিক্কার জানাতে থাকে, গালি দিতে থাকে তাকে। বলে, আরে মৃতদেহের প্রতি একটু তো সম্মান জানাতে পারতি, এভাবে বেঁধে রাখার কি দরকার ছিল? ভালোভাবে কবর দিতে পারতি, নয়তো পশ্চিম দিকে মুখ আর উত্তর দক্ষিণ করে গর্তটা খুঁড়ে অন্তত মাটি চাপা দিয়ে রাখতে পারতি, পিচাসের দল। কেনান নিশ্চুপ মূর্তির মতো হয়ে বলে, আসলে স্যার, গাড়ির ডিকিতে লাশ রাখার জায়গায় হচ্ছিল না, তাই ওভাবে বেঁধে রেখেছিলাম। যাই হোক, এখান থেকেই শুরু হয় উকিল সাহেবের কাজ। তিনি তার সহকারীকে লিখতে বলেন যে আনাটোলিয়া জেলার নিজিরখিল্লি গ্রামের এক উপত্যকায় শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে 6 ফুট 2 ইঞ্চি লম্বা, ওজন আনুমানিক 80 কেজি একজনের লাশ পাওয়া গেছে। সাক্ষীর কথা মতো লাশের নাম জামাল, যাকে খুন করার দায়ে আটক করা হয়েছে কেনান আর রমজান নামের দুজন আসামিকে। তাদের স্বীকারোক্তির উপর ভিত্তি করে লাশ খুঁজে পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তার জন্য ডাক্তার সাহেবের ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে। আর এখন তার রিপোর্ট লেখা শেষ হলে তারা লাশটি যখন বডি ব্যাগে তুলতে যাবে, তখন জানতে পারে আসলে বডি ব্যাগ নিয়ে আসতেই ভুলে গেছে তারা সবাই কর্মরত দুজন জুনিয়র পুলিশের উপরে সেখানে বেশ রাগারেগি করে। আর এখন উকিল সাহেব বলে, গাড়ি থেকে একটা কম্বল নিয়ে আসো আর লাশকে মুড়িয়ে রাখো, অ্যাম্বুলেন্সে খবর দেয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসবে। আর এখনই পেছন থেকে ইজ্জাত নামের একজন অফিসার বলে, স্যার, অ্যাম্বুলেন্স আসবে না এত দূরে। আর ফোন দিয়ে এখন আবার যদি কোনো অ্যাম্বুলেন্সকে ডাকা হয়, তাহলে এত দূরে আসতে অনেক সময় লেগে যাবে। উকিল সাহেব বিরক্ত হয়ে যায় তাদের কথা শুনে, কিন্তু কি আর করার, বাধ্য হয়ে তারা সে মৃত লাশটিকে তাদের গাড়ির ডিকিতে তুলে নিয়ে আসে আনাটোলিয়া শহরে। আর এখন লাশ শনাক্তকরণ করার সময় এসে গেছে, তাই মৃত লোকটিকে একটা স্ট্রেচারে শুইয়ে রেখে তার স্ত্রী ও সন্তানকে ডাকা হয় লাশ শনাক্তকরণ করার জন্য। কিন্তু বাচ্চা ছেলেটিকে ভয় না দেখানোর জন্য বাহিরে রাখা হয়। আর ভেতরে পুলিশ আর ডাক্তারের সামনে সেই মৃত লোকটির স্ত্রীকে ডাকা হয়। আর মহিলাটি তার স্বামীকে দেখে শোকে পাথর হয়ে যায়। কিন্তু পাশ থেকে উকিল সাহেব বলেন, ইনি কি আপনার স্বামী জামাল? শোকে পাথর হয়ে স্ত্রী বলে, হ্যাঁ, ইনি আমার স্বামী জামাল। আর এখন উকিল সাহেব তার সহকারীকে লিখতে বলেন যে ভিকটিমের স্ত্রী গুলমারকে ডাকা হয়েছিল লাশ শনাক্ত করতে। আর তিনি বলেছেন মৃত ব্যক্তিটি তার স্বামী জামাল। আর জামাল গত 2 দিন হলো নিখোঁজ ছিল। গুলমার আমাদের কাছে থানার জিডির কপিও জমা দিয়েছে। আর এখন লাশের মৃত্যুর খোঁজ খবর বের করার জন্য আমি বাকি কাজ ডাক্তার সাহেবের উপরে সমর্পণ করলাম।
বলে এখন উকিল সাহেব ডাক্তারকে ময়না তদন্তের অনুমতি দিয়ে সেখান থেকে চলে যায়। আর এখন ডাক্তার সাহেব তার সহকারীকে নিয়ে কাটাছেঁড়া করতে থাকে জামালের শরীর, কিন্তু অবাক হয়ে তারা দেখে শরীরে কোনো আঘাতেরই চিহ্ন নেই, শুধু দড়ি বাঁধা স্থানে ক্ষতগুলো ছাড়া। কিন্তু দড়ি বাঁধা অবস্থায়ও জামাল জীবিতই ছিল, দড়িতে ফাঁস লেগেও সে মরেনি, তাহলে সে মরল কিভাবে? আরো গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখতে থাকে তারা শরীরের ভেতরে, আর খুঁজতে থাকে মৃত্যুর কারণ। আর এখনই হঠাৎ ডাক্তারের সহকারী তাকে ডেকে বলে, স্যার জলদি এদিকে আসেন, একটা জিনিস আপনার দেখা খুবই দরকার। ডাক্তার সেখানে আসলে তারা দেখতে পায় মৃত জামালের শ্বাসনালীতে মাটি ঢুকেছিল, যা কিনা ফুসফুস অবধি চলে গিয়েছিল। অর্থাৎ জামালকে মেরে গাড়িতে তোলা হয়নি, তাকে জীবিতই এমন অমানবিকভাবে বেঁধে গাড়িতে তোলা হয়েছিল, আর জীবিতই মাটিতে পুঁতে ফেলা হয়েছিল সেখানে। আর এখন মৃত্যুর কারণ উদ্ঘাটিত হয়ে গেছে, অর্থাৎ গর্তে পুঁতে রাখার কারণে শ্বাসরোধ হয়ে ভিকটিম জামালের মৃত্যু হয়ে যায়। আর এখন মৃত্যুর কারণ উদ্ঘাটনের পরের কাজ আবার উকিলের। আর এখন ডাক্তার সেই লাশ কাটা রুমের জানালা দিয়ে দেখতে থাকে বাহিরের দিকে, যেখানে মৃত জামালের স্ত্রী তার বাচ্চা ছেলেটিকে নিয়ে চলে যাচ্ছে অনেক দূরে। আর এরই সাথে সাথে আজকের গল্প শেষ হয়ে যায়। হ্যাঁ, সত্যি শেষ হয়ে যায়। বিশ্বাস করেন, আগা মাথা কিছুই না বুঝায়া 7.9 রেটিংওয়ালা তুরস্কের ইতিহাসের সেরা ক্রাইম থ্রিলার এখানে শেষ হয়ে যায়। মানে এই গল্পে থ্রিল কোথায় আছে রে ভাই? তাছাড়া এই সিনেমাটা 2 ঘন্টা 31 মিনিট টানার কি দরকারটা ছিল? মারমেড ডাউন সিনেমার পর আমার দেখা সবচাইতে টাইম ওয়েস্টিং সিনেমা ছিল এটা। অন্য কোনো জনরার সিনেমা হলে আমি অবশ্যই কেটে কেটে দেখতাম, কারণ এত বেশি স্লো এই সিনেমা। কিন্তু থ্রিলার জনরার সিনেমা বলে আমি খুবই মনোযোগ দিয়ে প্রত্যেকটা ডায়লগের কথাগুলো শুনতেছিলাম, যে হয়তো সিনেমার শেষে এই সব কিছু কোনোভাবে কানেক্টেড হয়ে যাবে, হয়তো এই ছোট ছোট কথাগুলোই সিনেমার শেষে গিয়ে অনেক বড় কোনো অর্থ তৈরি করে ফেলবে। তাই একটা মুহূর্ত আমি স্কিপ করতে পারি না এই সিনেমার। ছিল কিছু থ্রিলিং সিন ছিল, যেমন ধরেন যখন মেয়রের মেয়ে জামিলা ঘরের ভিতর আসছিল, তখন আমি ভাবছিলাম যে জামিলা কোনোভাবে এই গল্পের সাথে কানেক্ট হয়ে যাবে। বা আপনার সিনেমার শুরুতে দেখানো যে খোশ গল্প, তারপরে কুকুরের খাবার দেয়া, তো এই ব্যাপারটা আমি ভাবছিলাম শেষে কোনোভাবে হয়তো মানে একত্রিত হয়ে যাবে গল্পের সাথে, কিন্তু না, এমনটা কিছুই হয় নাই। তো এত কষ্ট করে এই 2 ঘন্টা 31 মিনিট সিনেমা দেখার পরে আমি কি পাইলাম? একটা 1 হাত লম্বা মূলা পাইছি, মূলা। তো এই সিনেমা দেখার পরে আমি বুঝতে পারলাম যে আসলে রেটিং কোনো সিনেমার মানদণ্ড হতে পারে না। এটা বাস অডিয়েন্সদের পার্সোনাল প্রেফারেন্স, পার্সোনাল পছন্দর একটা মাপকাঠি হতে পারে। তো আসলে আবার এমনটাও হতে পারে যে এই গল্পটা হয়তো আমাদের জন্য না, যাদের হয়তো অনেক টাকা, যাদের অনেক সময়, তাদের জন্য হয়তো এই গল্প। তো আমাদের তো ভাই অত টাকাও নাই, অত সময়ও নাই, সুতরাং আমাদের হয়তো এই গল্প ভালো লাগেনি। তো সিনেমা হয়তো ভালোই, আমাদের চয়েসই হয়তো খারাপ, মানে আমাদের না, আমার হয়তো চয়েস খারাপ। তবে ভাই হাত পা ধরে আপনাদেরকে বলতেছি এই সিনেমা দেখার কোনোই দরকার নাই, কারণ প্রতিটা সিন এমনভাবে দেখানো হয়েছে যে মনে হবে এইটা বুঝি ক্লাইম্যাক্সের সাথে কানেক্ট হবে। আপনিও খুব মনোযোগ দিয়ে দেখবেন সব সিনগুলো, কিন্তু ক্লাইম্যাক্সে এসে কি পাবেন? ঘন্টা পাবেন, ঘন্টা। যাই হোক, আজকে আর কিছু বলবো না, আমি যাই। আল্লাহ হাফেজ, অনেক সময় নষ্ট করলাম আপনাদের।